সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় নববর্ষের পাতে ইলিশ নয়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে মোহাম্মদ মাহমুদুজ্জামান, প্রকাশক লাইফস্টাইল। মাঝখানে আছেন সাইমন জাকারিয়া, নাট্যকার এবং গবেষক, এবং ওই প্রান্তে আছেন অধ্যাপক ডক্টর কাজী আহসান হাবিব, মাত্রবিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। পয়লা বৈশাখে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবি ডিএমপির। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 9টি ওয়াচ টাওয়ার, বিকাল 5টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার আহ্বান। বর্ষবরণ সহ টানা 3 দিনের সরকারি ছুটিতে অনেকেরই রাজধানী ছাড়ার প্রস্তুতি। বাস, ট্রেন ও বিমানের 90% আগাম টিকিট বিক্রি। নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরার মহোৎসব। চট্টগ্রামে কোটি টাকার জাটকা জব্দ। মাওয়া ঘাটে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। বিএনপি জামাত সহিংসতা না করলে 1 বছর আগেই প্রবৃদ্ধি 7% ছাড়িয়ে যেত, বললেন প্রধানমন্ত্রী। এবং 12,000 যাত্রী কমিয়ে হজ ও ওমরা নীতি এবং হজ প্যাকেজ সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। এবছর যেতে পারবেন 1,17,000 জন। আমি সালমান ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে বাংলা নববর্ষ, আমাদের যে দীর্ঘদিনের যে ইতিহাসটা বাংলা নববর্ষের, এই বিভিন্ন প্রান্তিকে যেভাবে চলে আসে, কোন প্রান্তিকে এসে আপনার মনে হয়েছে এটা ইলিশটা হুট করে ঢুকে গেছে? আসলে প্রান্তিক জনগোষ্ঠী ইলিশকে যেভাবে দেখেছে, মানে আমি আমার নিজের জীবন অভিজ্ঞতার কথা বলতে পারি বা আমার মায়ের কাছ থেকে যেটা শুনেছি, আসলে ইলিশের এক সময়ের যে ছিল, মানে সাধারণ জনগোষ্ঠীর ভিতরে ইলিশ কিন্তু খুব জনপ্রিয় ছিল এমন নয়। মানে বাংলাদেশের যে বিচিত্র ধরনের মাছ উৎপাদন হয় তার ভিতরে একটা মাছ ছিল ইলিশ। সেটা যে মানুষ খুব আদর যত্নে খেত এমনও নয়, কারণ আমরা দেখেছি তখন সব জায়গায় পাওয়াও যেত না, কারণ পরিবহন ইয়েটা তেমন একটা ভালো ছিল না। জি। তবে আমার বাড়ি যেহেতু কুষ্টিয়া অঞ্চলে, ওটা ঠিক পদ্মা নদীর পাশেই এবং পদ্মার সুস্বাদু ইলিশের বাতাসটা সবসময় আপনি পেয়েছেন। একদম খুব নিকটবর্তী ছিল, এবং তারও নিকটবর্তী ছিল আমার বাড়ির পাশে যেমন কালী নদী, সেখানে বিচিত্র ধরনের মাছ হতো এবং এখনো হয়। আমি বাড়ি যাওয়ার কথা শুনলে আমার মা প্রথমেই ওই নদীর ছোট ছোট মাছগুলো সংগ্রহ করে সেটা রান্না করে খাওয়ানোর জন্য প্রস্তুত থাকে। আমার বোনও কিন্তু জানে যে আমি খুব ছোট মাছ পছন্দ করি। তো এই হলো বাঙালির একটা খাদ্য অভ্যাসের ভিতরে মৎস্য প্রবণতা, যেটা সেটা ছোট মাছ। ছোট মাছ কিন্তু বাঙালির যে ছোট ছোট নদী তাতেই হয়, এবং ছোট ছোট ডোবা, নালা এবং খাল, বিল, বাওড় সব জায়গায় হচ্ছে, এবং বাংলাদেশের সর্বপ্রান্তেই কিন্তু এই জলের মৌসুমে বিশেষ করে এই বিচিত্র ধরনের মাছ হচ্ছে। কিন্তু এখন কেন যেন সব জায়গায়, বিশেষ করে বৈশাখ আসার পরেই দেখি ইলিশের যে কথা বারবার উচ্চারিত হয়, তাতে বাংলাদেশে মনে হয় যে অন্য কোনো মাছই নাই, শুধু ইলিশই বাংলাদেশে হয়। কিন্তু এই প্রেক্ষাপটটা তো ঠিক নয় আমার কাছে মনে হয়। আমরা অস্বীকার করি তাহলে অন্য মাছের কথা, কারণ বাংলাদেশে যেমন 1400 নদীর দেশ আমরা বলি, এবং সেই 1400 নদীতে এখন নাই, এখন অনেক নদী মারা গেছে, কিন্তু যে নদীগুলো আছে সেই নদীগুলোও কিন্তু বিচিত্র ধরনের মাছ উৎপাদন করছে। আমাদের শুধু পদ্মা, মানে মেঘনা বা যমুনায় যে ইলিশ আসছে, এই নদীগুলোর বাইরে যে নদীগুলো আছে তার ভিতরে যে মাছের বৈচিত্র্য আছে, সেগুলোর নামও যদি বৈশাখের সঙ্গে সঙ্গে উচ্চারিত হতো, তাহলে মনে করতাম যে আমাদের দেশের যে ঋতু বৈচিত্র্য, বাঙালি এই শব্দটার চমৎকারভাবে প্রয়োগ হতো। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটু খটকা লাগে, যে কেন। এর সঙ্গে আমার মনে হয় যে একটা শহরে তথাকথিত মানে মার্জিত বা উচ্চবিত্তের মানুষের এক ধরনের মানে গ্রামীণ হওয়া, দেশপ্রেমী হওয়া, বা মানে দেশের সংস্কৃতির প্রতি মানে কৃত্রিম প্রেম দেখানোর একটা বিষয়টাই প্রকট হয়ে ওঠে। যেমন ইলিশের কথা বললে ইলিশের সঙ্গে আসবে পান্তার কথা, মানে পান্তা ইলিশ যে কথাটা শুনি, কিন্তু পান্তা ইলিশের ইতিহাস তো আমরা বাংলাদেশে এর কোনো কম্বিনেশন আছে না। আমরা তো 80-র দশকের আগে কিন্তু কখনোই শুনিনি যে পান্তা ইলিশ একসঙ্গে খাওয়া যায়, কারণ আমরা দেখেছি পান্তার সঙ্গে একটা মরিচ
আর একটা পেঁয়াজ পেঁয়াজ, পেঁয়াজ বা চাটনি যদি থাকে বা চাটনি, ভর্তা থাকে বা হ্যাঁ, শুটকি থাকে, শুটকি এই থাকে। ধরনের জিনিসগুলো। এটাই কিন্তু পান্তার সঙ্গে, কিন্তু পান্তার সঙ্গে ইলিশের মানে সমন্বয় কখনো বাংলাদেশে মানে আমি পূর্ব ইতিহাস পাইনি। আমাদের কথা সাহিত্যে, আমাদের কবিতায় কোথাও কিন্তু দেখি না, এবং দেশ সংস্কৃতিরও কোথাও আমরা এটা শুনিনি। মাহমুদ ভাই, আপনি কি করে পেয়েছেন এই জিনিসটা, আপনি একটু বলবেন আপনার ইয়াতে। আচ্ছা, আমরা এবার লাইফস্টাইল ম্যাগাজিন থেকে আমরা প্রতি বছর বৈশাখ সংখ্যা বের করি, এবারও করেছি। এবং লাইফস্টাইল ম্যাগাজিনের আমাদের একটা বড় পার্ট থাকে কিন্তু রেসিপি। তো এবার যখন আমরা রেসিপি নিয়ে কাজ করতে গেলাম, তখন আমাদের সম্পাদক নিশাত মাশফিকা সহ আমরা আমাদের টিম মিলে ডিসিশন নিলাম যে আমরা আসলে যে কোনো ধরনের ইলিশের রেসিপি থেকে বিরত থাকব। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, প্রথমত আমরা যেটা দেখছি যে এই সময়টাতে হঠাৎ করে আপনাদের কেন মনে হলো যে এই রেসিপি আমরা করব না? কোন জায়গা থেকে আপনাদের, কোন দায়িত্ববোধ আমি থেকে? সেটাতেই আসছি। প্রথমত আমরা গত কবছর ধরেই দেখছিলাম যে এই সময়টা হচ্ছে জাটকার বৃদ্ধির সময়, অর্থাৎ মার্চ এবং এপ্রিল, এই দুটো মাস কিন্তু বরাবরই প্রতি বছর জাটকা নিধন নিষিদ্ধ থাকে সরকারিভাবে। কিন্তু দেখা যায় যে সারা বছরে যত জাটকা মারা যায় ধরা হয়, তার মধ্যে প্রায় 70% জাটকা এই 2 মাসে ধরা হয়, যেটা আমাদের ইলিশের জন্য, ইলিশের বংশবৃদ্ধির জন্য খুবই ক্ষতিকর। কারণ যত জাটকা ধরা হয় তার মধ্যে যদি 10% জাটকা আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ইলিশের উৎপাদন দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সামাজিক। আমরা অনেকভাবে চিন্তা করে দেখলাম, যেটা সাইমন ভাই বললেন যে ইলিশের এত প্রকোপটা হঠাৎ বেড়ে গেল, আমরাও সেটা দেখলাম যে বৈশাখ মানেই হয়ে গেছে ইলিশ বা পান্তা, এটা নিয়ে আমরা উদযাপন করতে হবে। কিন্তু এটা কিন্তু সার্বজনীন একটা উৎসব তখনই সার্বজনীন হিসেবে এটাকে গ্রহণ করা যায় যখন এটা সব মানুষের কাছে পৌঁছে যায় বা সেই সব মানুষ সেটা উপভোগ করতে পারে। আমরা যদি একটু পেছনে যাই, আমাদের বৈশাখের পোশাকের যদি আমরা ডিজাইনটা দেখি, আমরা 2-3 বছর আগেও দেখেছি বেসিক কালার ছিল সাদা এবং লাল। তো যে ভদ্রমহিলার 30,000 টাকা দিয়ে সামর্থ্য শাড়ি কেনার, তিনি 30,000 টাকা দিয়ে শাড়ি কিনেছেন। যার সামর্থ্য 300 টাকা, তিনি কিন্তু 300 টাকা দিয়ে কিনেছেন। কিন্তু রং কিন্তু এই দুটো, লাল এবং সাদা। তারা সবাই কিন্তু বটমূলে যাচ্ছে, রমনা বটমূলে যাচ্ছে, বা যে যেখানে আছেন সেখান থেকে তাদের প্রোগ্রামে যাচ্ছেন। অর্থাৎ সবার কিন্তু অংশগ্রহণটা থাকছে। কিন্তু যিনি 30,000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনছেন, 300 টাকা দিয়ে কিন্তু ইলিশ মাছ কেনার সুযোগটা হচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু একটা বড় ধরনের তারতম্য সৃষ্টি হয়ে যাচ্ছে। একটা দেশের বড় অংশের পক্ষেই কিন্তু ইলিশ মাছ কেনা সম্ভব হচ্ছে না, যার ফলে তাদের মধ্যে চিন্তাটা আসছে, আমরা কি এই উৎসব থেকে দূরে সরে গেলাম? মানে তাদের মধ্যে বঞ্চিত হচ্ছে কিনা। এবং যারা পরিবারের প্রধান কর্তা থাকেন, তাদের মধ্যে এক ধরনের অপরাধ প্রবণতা কাজ করে যে সবাই খাচ্ছে, কিন্তু আমার ছেলে মেয়েকে আমি ইলিশ খাওয়াতে পারছি না। ইলিশ কিন্তু দামটা কিন্তু এত বেশি কখনোই ছিল না। এখন এক হালি ইলিশের দাম যদি 50,000 টাকা হয়, তাহলে কজনের পক্ষে সেটা সম্ভব হবে? আমরা যদি একটু পুরনো দিকে যাই, বুদ্ধদেব বসুর কথা বলতে পারি। তিনি ইলিশ নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। তো সেই কবিতায় একটি কিন্তু লাইন ছিল যে কলকাতার ঘরে ঘরে ইলিশের গন্ধ, কেরানির রান্নাঘরেও সর্ষে ইলিশের গন্ধ আসে। অর্থাৎ ওই সময় কেরানিও ইলিশ মাছ এফোর্ড করতে পারত, সেই গন্ধটা শহরে ভেসে বেড়াতো। এখন একজন কেরানি কত টাকা বেতন পায়, আর একটা ইলিশের দাম কত? আমরা যদি হিসেব করে দেখি যে একজন কেরানির 1 মাসের বেতন দিয়ে ইলিশের আসলে কতটা টুকরা হবে, আমরা দেখব যে তারা হয়তো কয়েকটা টুকরা কেনারও সামর্থ্য নাই। বিষয়টা হয়ে গেছে এই রকম একটা ভারসাম্যহীন অবস্থায় চলে গিয়েছে, যেটা আসলে সৈয়দ মুস্তফা আলী একসময় মজা করে বলেছিলেন যে তিনি এত ইলিশ পছন্দ করতেন যে একসময় তিনি বলেছিলেন যে আমি স্বর্গে গেলেও ইলিশটা পেতে চাই। তিনি ইলিশ খাবেন স্বর্গে গিয়েও। এখন আমাদের যেটা মানে পুরো বিপরীত চিত্র হয়ে গেছে। এখন আমাদের স্বপ্ন দেখতে হচ্ছে যে আমরা স্বর্গে গেলে অন্তত তখন যেন ইলিশটা খেতে পারি। অবস্থা দাঁড়িয়েছে তাই, সামাজিক অবস্থা। তো এই প্রেক্ষাপট থেকে আমাদের কাছে মনে হয়েছে উৎসব হচ্ছে সার্বজনীন, এটাকে সবার কাছে যদি গ্রহণযোগ্য করতে হয়, সেক্ষেত্রে ইলিশ মাছ থেকে আমাদের বিরত থাকতে হবে। এর অর্থ এই না যে ইলিশ আমরা খাবই না, কিন্তু এই উৎসবে যখন অধিকাংশ মানুষই খেতে পারছে না, তখন আমরা যখন সেটা খাচ্ছি, সেটা এক ধরনের বিলাসিতা হয়ে যাচ্ছে, এক ধরনের লোক দেখানো ব্যাপার হয়ে যাচ্ছে। যেটা সাইমন ভাই কিছুক্ষণ আগে বললেন যে এটা উচ্চবিত্তের বা একটা শ্রেণীর এক ধরনের ব্যাপার হয়ে যাচ্ছে, সেটা অনেকটা ঘরের মধ্যে খুবই ভালো ঘরে একটা কুঁড়ে ঘর রেখে দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে, যে আমরা বছরে একদিন গিয়ে পান্তা ইলিশ খাচ্ছি। কিন্তু পান্তা ইলিশটা কি সবার জন্য
সেটা স্বাস্থ্যের জন্য ভালো কিনা আমি আসলে এই বিষয়টা নিয়েও কয়েকজনের সাথে কথা বলেছি, যারা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আছেন তাদের সাথেও কথা বলেছি। তো তারা আমাকে যেটা তথ্য দিলেন যে এটা অধিকাংশের জন্যই, স্পেশালি ভাজা ইলিশের সাথে যদি পান্তা ভাতটা খাওয়া হয় সেটা শরীরের জন্য খুব অনেক ক্ষেত্রেই পরিপাকের জন্য ভালো হয় না। এবং যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, আমি দেখছি যে মধ্যবিত্ত ঘরে অধিকাংশ মহিলার কিন্তু এখন ইউরিক অ্যাসিডের প্রবলেম হচ্ছে। আপনি এটা দেখবেন, ঘরে ঘরে দেখবেন যে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে। যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তাদের জন্য ইলিশ ভাজা খাওয়া একেবারেই নিষিদ্ধ। আমরা কিন্তু সেটাও জানি না, আমরা কিন্তু খাচ্ছি। যার ফলে কয়েকটা বিষয় এখানে চলে আসছে। এক হচ্ছে জাটকা নিধনটা একটা অসময়ে হয়ে যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে সামাজিক যে সমস্যাটা, তৃতীয় হচ্ছে যে এটা শরীরের জন্য সবার জন্য সুইটেবল না। আরেকটি বিষয় হচ্ছে যে ঐতিহ্যগতভাবে আপনি যে প্রশ্নটা তুললেন যে আমাদের বাংলা নববর্ষ চালু করেছিলেন সম্রাট আকবর, সেই সময় তার জীবন বা সেই সময়টা নিয়ে লিখেছিলেন কিন্তু আবুল ফজল আইনি আকবরী বইটা লিখেছেন। এবং আইনি আকবরের একটা বড় অংশ কিন্তু রেসিপি, খাবার, কোন খাবারটা মুঘলরা খেত, সেখানে কিন্তু কোথাও ইলিশ বা পান্তার এই নববর্ষে খাওয়ার কোনো বিষয় নেই। কারণ নববর্ষ, বাংলা নববর্ষ বৈশাখ থেকে শুরু করার জন্য আকবরকে যারা পরামর্শ দিয়েছিলেন, আবুল ফজল ছিলেন তাদের অন্যতম। তিনি নিজেও কিন্তু একজন ভোজন রসিক ছিলেন। বলা হয়ে থাকে যে সেই সময় তিনি 15 কেজি খাবার খেতেন একদিনে। তো তার পক্ষে তিনি যেই বর্ণনা দিয়েছেন খাবারের, কোনো বর্ণনায় কিন্তু মিস করেননি। সেখানেও কিন্তু আমরা এই ধরনের কোনো বর্ণনা পাই না যে নববর্ষে ইলিশ, পান্তা বা এই ধরনের খাবার দিয়ে আমাদের শুরু করতে হবে। এটা পরবর্তী সময়ে কিছু মানুষ হয়তো শুরু করেছিলেন, কিন্তু এটা মূলত একটা বাণিজ্যিক রূপ লাভ করেছে, যেটা আমাদের সমাজে এখন একটা বিভাজনের সৃষ্টি করেছে। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। তা আমি কাউখালী ত্রিশপুর থেকে বলছিলাম, সময় পরিবার এবং আজকের অতিথিকে বাংলা দর্শক, আপনার নববর্ষের পরিচয় দিয়ে শুভেচ্ছা প্রশ্ন জানিয়ে করুন। আমি একটা প্রশ্ন রাখতে চাই। আমি সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকার মানুষ, আমার সন্ধ্যা নদীতে অনেক ইলিশ মাছ পাওয়া যায়। আমার প্রশ্ন হলো ভাতে বাঙালি, কিন্তু বিগত দিনের বছরগুলোতে কিন্তু আমরা এখন যেটা ভাবছি যে আসলে ইলিশ এখন কেন হঠাৎ করে এই পান্তা ইলিশের উপর বিধিনিষেধটা আরোপ করা হলো, এবং কেন আপনারা বলছেন যে ঝাটকার উপর কি জিনিসটা সীমাবদ্ধ? যে আপনার কথাটা লাস্টের শেষ কথাটা বুঝতে পারলাম না, কি আমি বললেন? বলতে চাই যে বিগত বছরগুলোতে কিন্তু পান্তা ইলিশ দিয়ে বাংলাদেশে নববর্ষ উদযাপিত হয়েছে। এবছর আপনারা বলছেন ঝাটকা। আমি পান্তা ইলিশের পক্ষে না, কিন্তু আমরা তো দেখে আসছি। সেক্ষেত্রে আমি বলতে চাই ঝাটকা নিধন শুধু বাধা নিষেধ না অন্য কোনো কারণে আজকে পান্তা ইলিশকে আপনারা বলছেন যে পান্তা ইলিশ দিয়ে আজকে নববর্ষ উদযাপিত হবে না? আপনি কি একটু বলবেন কত বছর ধরে আপনি এই কালচারটা দেখতে পাচ্ছেন? আমি আমার বয়স প্রায় 50 বছর, কিন্তু আমি বিগত বছরগুলোতে উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন, অন্যান্য সংগঠন তারা কিন্তু করে আসছে, এবং ওই অনুষ্ঠানে আমি নিজেও কিন্তু অংশগ্রহণ করেছিলাম। কত বছর ধরে এটা আপনি করছেন? ধরেন আজকে থেকে 10-15 বছর পর্যন্ত আমরা দেখে আসছি। আচ্ছা, তো তার আগে কি ছিল এটা কি আপনি জানেন? আমি বলতে চাই যে এই পান্তা ইলিশের প্রবক্তাকে কিভাবে আমাদের বাঙালি জনগোষ্ঠীর মধ্যে এই পান্তা ইলিশ ঢুকিয়ে দেওয়া হলো। জি, আপনাকে ধন্যবাদ। ইয়েস, বলেন এবার আপনি মৎস্য বিজ্ঞান। আপনি বলেন। উনি অনেকগুলো কথা বলেছেন, ওনাকে বলার পরে কিন্তু আপনি তো শুনতে পেলাম আমরা যে এটা কেন হটাই দেওয়া হলো, কেন সরকার বলছে যে ঝাটকার কারণে এটা বন্ধ হচ্ছে না। উনি লাস্টে আবার কিন্তু এই প্রশ্ন বলতে কেন এটা আসলো। জি, কেন আসলো বলতে, আমি যদি মৎস্য বিজ্ঞানের বা আমার দিক থেকে আমি বলি, তো ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বিভিন্ন সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার কারণে গভর্নমেন্টের। গত 10 বছরে প্রায় 60-70 ভাগ। এটা কিন্তু খারাপ না, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, তার থেকে ইনকাম বাড়ছে, বেশি মানুষ সেই মানে তার জীবিকা সংশ্লিষ্ট যে কার্যক্রম সেগুলো মানে ইলিশের সাথে জড়িয়ে পড়ছে এবং তার ইনকাম বাড়ছে। তো এটা যথেষ্ট ভালো। এবং আপনারা জানেন যে এখন জিডিপির 1% ইলিশ থেকে আসছে। তো মানুষ ইলিশ খাবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যেখানে যে আসলে ইলিশ খাওয়ার সময়, যখন আমাদের যে সময় খাওয়ার কথা আমরা সে সময় কি খাচ্ছি কিনা, বা যে ইলিশটা খাওয়ার কথা সেটা খাচ্ছি কিনা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন। আচ্ছা, যে সেটা হলো
কেন এই প্রশ্নটা এখন উঠলো? হ্যাঁ, উঠলো এই কারণে। কেন আপনি বলছেন যে এটা হ্যাঁ। ইলিশ খাওয়ার সময় জি, জি, কিনা, জি, জি। এতদিন উঠলো না, এখন জি, কেন উঠলো? আসলে ইলিশ সারা বছরই কিছু না কিছু ডিম দেয়। জি। তো তারপরেও ইলিশের প্রধান দুটো প্রজনন মৌসুম আছে। একটি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে, জি। অক্টোবরে আশ্বিনের বড় জি। পূর্ণিমার সময়, জি। এবং আরেকটি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তবে এই সেপ্টেম্বর অক্টোবর মাসে সবচেয়ে মানে বেশি পরিমাণ ইলিশ ডিম দেয় এবং ডিম দেয়। প্রায় 60-70%। তো এই ডিম দেওয়ার পরে ইলিশের যেই পোনা হলো সেটা আস্তে আস্তে জাটকায় একটু বড় মানে হচ্ছে, একটু বড় হয়। কিশোর ইলিশ জি। হচ্ছে, জাটকায় পরিণত জি। হচ্ছে। তো এই ফেব্রুয়ারি নভেম্বর থেকে মোটামুটি মে পর্যন্ত এই যে সবচেয়ে এই জাটকাটা আস্তে আস্তে এই জাটকাটা বড় রূপ বড় হচ্ছে, এবং নেয়। ইলিশের রূপ নেয়। এই জাটকার মৌসুম এই সময়টা। জি। তাহলে এই জাটকার মৌসুম মানে আপনি বলছেন জাটকাটা তার বৃদ্ধি হচ্ছে ইলিশে। হ্যাঁ, জাটকাটা তো ছোট ইলিশ, জি। আমরা বলে থাকি ছোট, যে মানে জাটকাটা 25 সেন্টিমিটারের ইলিশে, নিচে। মানে আমরা যখন ইলিশ বলতে যেটা জি। বুঝাচ্ছে সেটা আমি 10 ইঞ্চি। আমি minimum পূর্ণাঙ্গ 10 ইঞ্চি। ইলিশের কথা বলছি, জি। 10 ইঞ্চির উপরে। জি। তার নিচে আমি যেটাকে বলবো জি। সেটা আপনি জাটকা। যে ইলিশকে সেটাকে জাটকা। জি। তো এখন জাটকার এখন একটা পিক মৌসুম, বিশেষ করে নভেম্বর থেকে মে, এটা তো জাটকার মৌসুম। তার মধ্যে আবার মার্চ আর এপ্রিল, এই 2 মাস জাটকার, আর সবচেয়ে বেশি জাটকা ধরা হয় এই সময়। তো এটার কিছু প্রভাব তো অবশ্যই পয়লা বৈশাখের কারণেও হয়, কিন্তু এই জাটকাটা যদি আমরা এই সময় রক্ষা করতে পারি, জাটকা তো আমরা খাবো না, জাটকাটা এই সময় রক্ষা করতে পারলে এই জাটকা বড় হয়ে যখন সে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হবে, তখন হচ্ছে আসলে আমরা ইলিশ খাওয়ার সময়, এবং ইলিশের টেস্টটা তখনই। এই ছোট ইলিশের থেকে আপনার একটা পূর্ণাঙ্গ যে ইলিশটা ডিম ছাড়ার জন্য নদীতে প্রবেশ করে, ডিম দিয়ে দেয়, বা যে সময়টা ডিম দিতে যাচ্ছে বা ওই সময়টা কিন্তু সবচেয়ে মানে মজাটা, তার দেহের একটা বায়োকেমিক্যাল একটা পরিবর্তন আসে। তো ওই সময়টা হচ্ছে আমাদের খাওয়ার সময় বড় ইলিশ মাছটা। তো এই পিক সিজনে এই জাটকাটা আমরা যদি পয়লা বৈশাখের পরে আমরা এরকম মহোৎসব শুরু হয় জাটকা ধরার, তাইলে আলটিমেটলি পরের যেই বছর সেখানে জাটকার উৎপাদনের স্বাভাবিকভাবেই নেতিবাচক প্রভাব পড়বে এবং পরিমাণ কমেও যেতে পারে। না, কিন্তু এই গবেষণাটা এতদিন পরে কেন হলো? না, গবেষণা তো মানে এই যে হ্যাঁ। জিনিসটা আপনি যেটা বলছেন জি, জি, যে জি। জাটকা এই সময়টাতে মার্চ এপ্রিল, জি। সেপ্টেম্বর অক্টোবর, জি, মানে এই জি। দিনগুলো যে প্রজনন সময় জি, এটা, জি, জি। তো সবকিছু মিলে না। এতদিন পরে কেন মানুষের মানে এই মৎস্য সম্পদ বিভাগের এই চিন্তাটা আসলো? না, সেটা ঠিক আছে। আপনি জানেন যে মৎস্য সেক্টরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, এবং অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থা চতুর্থ। হ্যাঁ, তো এগুলা কেন হয়েছে? গবেষণা হয়েছে, গবেষণা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবন হয়েছে, প্রযুক্তি থেকে মাছের বৃদ্ধি পেয়েছে। হয়তো আজ থেকে 30 বছর আগে এত গবেষণা ছিল না। তো গবেষণা হতে হতে এখন এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। আমরা গবেষণা করে যারা মৎস্য বিশেষজ্ঞ আছে তারা বের করেছে, এবং আবার একই সাথে ঘটনাক্রমে পান্তা ইলিশের ওই সাইডটাও এগিয়ে গেছে, আবার গবেষণা এগিয়ে গেছে। এখন এমন একটা সময় এসে গেছে যে গবেষণায় আমরাও তথ্য জানতে পারলাম, আবার ঠিক এই বিষয় মিলে যাচ্ছে চরম অবস্থায়। আবার এই সময় দেখা যাচ্ছে তাইলে তো এটা পান্তা ইলিশের সাথে সাংঘর্ষিক। তখনই আবার আমাদের কাছে প্রশ্ন এসেছে যে হ্যাঁ, তাইলে আমরা সংস্কৃতিকে একটু চিন্তা, আমাদের অতীত দেখি, আদৌ কি ছিল তখন। এই যে ভাইয়েরা যে কথা বলেছেন, তো সেইভাবে তো এখন এই জাটকাটাকে রক্ষা করতে পারলে কয়েক গুণ বৃদ্ধি পাবে, এটা যদি আমরা রক্ষা করতে পারি পরের বছর পূর্ণাঙ্গ ইলিশ হিসাবে। আপনারা কি ঠিক মতো প্রচারণা চালাতে পারছেন? হ্যাঁ, আপনারা যদি বলেন মানে যে আপনি ওই যে উনি যে দর্শক যে প্রশ্নটা করেছেন যে হঠাৎ করে কেন আপনারা আমাদের উপর চাপাই দিচ্ছেন যে না এটা খাওয়া যাবে না, হঠাৎ করে এক নাম্বার। দুই নম্বর হলো যদি ক্রনোলজিক্যালি মানে ধারাবাহিক ভাবে বলা হতো যে এই জিনিসগুলো মনে করেন এটা বৈশাখের আগে না হয়ে সারা বছর ধরে যে এই সময় উৎপাদন, এই সময় দয়া করে এটা করবেন না, এই প্রসেসটা যদি থাকতো তাহলে কিন্তু আজকে মানুষের মধ্যে এই প্রশ্নটা আসতো না। আমরা বিশেষজ্ঞরা তো এই মানে গবেষণা করে এই বিষয়গুলোকে জানিয়ে দিয়েছি। প্রচারণার বিষয়টা যদি চিন্তা করেন, সেটা একদিক থেকে যেমন সরকার, আবার আদিক থেকে আমি আপনাদের মিডিয়াকেও বলবো, মিডিয়া মানুষের মধ্যে, সেটা হয় প্রিন্ট মিডিয়া, হতে পারে টিভি বা আদার্স, এটা প্রচারণাটা সেই সাথে মানে একটু কি বলবো, এটা একসাথে হওয়া দরকার ছিল। তো তাদেরও অনেক মানে কি বলবো দায়িত্ব আছে আর কি। তো এই দায়িত্ব আছে, তো দায়িত্ব তো হচ্ছে, দায়িত্ব সেটা প্রচার পাচ্ছে দেখি তো এখন এত কথার উদ্ভব হয়েছে। তাহলে প্রচারণা তো পাচ্ছি। সাইমন, আপনি আমাকে বলেন, যদি ইলিশ না থাকে তাহলে আমাদের নববর্ষে কি মাটি হয়ে যাবে?
না, এটা অবশ্যই একটু না। আসলে- এটা একটু আমাকে ভালো করে বোঝানো, আমি একটু বোঝার চেষ্টা করি। জি, আচ্ছা, একটা জিনিস, দর্শকের একটা প্রশ্ন ছিল যে ইলিশ পান্তা ইলিশের প্রবর্তক কে ছিলেন। আমাদের সবসময় একটা প্রশ্ন আসে, কোনো কিছু সামনে আসলে পরে সেটা প্রবর্তক কে হয়। তো এখন এটার সঙ্গে একটু ইতিহাস যুক্ত করা দরকার, কারণ ছায়ানট যে 60-এর দশকে যখন যেটা, রবীন্দ্রসঙ্গীত 65 বিরোধিতা করলো পাকিস্তান সরকার, তখন ছায়ানট বর্ষবরণের শুরু করে রবীন্দ্রনাথের গান দিয়ে রমনার বটমূলে, এবং 60-এর দশকের শেষের দিকে এটা হয়। এবং আমরা 65 জানছি 67 সালে আচ্ছা। 67 সালে ছায়ানট এটা প্রবর্তন করে। সেই বর্ষপূর্তি কিন্তু চলছিল এইভাবে। তারপরে একটা সাংস্কৃতিক রূপ তৈরি হলো তার, সেখানে গান হচ্ছে, নাচ হচ্ছে। এই গান নাচের সঙ্গে অনেক মানুষের যেখানে সমাগম সম্পৃক্তি, হচ্ছে, তখন একটা সম্পৃক্ততা উৎসবে বেড়ে পরিণত, তখন সেখানে একটা বাণিজ্যিক রূপও তৈরি হলো পার্শ্ববর্তী পরিমণ্ডলে। তাদেরই একটা গোষ্ঠী যারা হয়তো এই নিম্নবিত্তের কেউ না, তারা, কারণ আমরা জানি রবীন্দ্রসঙ্গীতের যারা চর্চা করেছেন তারাও কিন্তু শহরের মানে হায়ার মিডল ক্লাস, ঠিক নিম্ন শ্রেণীর লোক। রবীন্দ্রসঙ্গীতের চর্চা প্রথম দিকে ছিল না, এখন হয়তো সেখানে পৌঁছে গেছে রবীন্দ্রনাথের গান। তো রবীন্দ্রনাথের গানের চর্চা কিন্তু উচ্চবিত্তের ভিতরে একটা জায়গায় চরম প্রথম ভাবে দিকে হয়তো একটা ছিল, কেন্দ্রগুলো এইভাবে ছিল। এবং আসলে সেই রমনার বটমূল কেন্দ্রিক বর্ষবরণের সঙ্গেই পান্তা ইলিশের উদ্ভব হলো। আমরা যেটা আলোচনা করছিলাম যে 80-র দশকের প্রথম দিকেই আসলে, এবং 80-র দশকটা খুব সাংঘাতিক একটা দশক আমি মনে করি, যে আমাদের দেশের জন্য ভয়াবহ দেশের এটা। জন্য। এবং এই দশকেই কিন্তু বর্ষবরণ উৎসবের বহুমাত্রিক রূপ তৈরি হয়েছে। কারণ এটা আমরা দেখি যে ওই সময় স্বৈরাচার সরকারের সময় অনেক ধরনের আন্দোলন, অনেক ধরনের মানুষের যে নৈতিক আকাঙ্ক্ষার জায়গাগুলো তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু এই ছায়ানটের ভিতরে যেভাবে পান্তা ইলিশের জোয়ারের ভিতর দিয়ে খাদ্য অভ্যাসের সঙ্গে কিন্তু একটা জনসংস্কৃতির মানে সব থেকে বেশি অংশগ্রহণ নিশ্চিত হয় খাদ্য যদি থাকে। শুধু গান থাকলে কিন্তু মানুষ আসবে না, গানের সঙ্গে সঙ্গে যদি খাদ্যকে যুক্ত করেন তখন মানুষ আরো হুমড়ি খেয়ে পড়বে। সেটা আসলো পান্তা ইলিশের কারণে। এবং আমরা দেখি যে যদি গ্রামের মেলাতেও যাই, সেখানেও দেখি যে তাদের একটা প্রধান কেন্দ্র থাকে খাবার। কারণ এটা পৃথিবীর ইতিহাস ও পৃথিবীর বিভিন্ন দেশে যে গবেষণা হয়, সংস্কৃতির মূল নিয়ন্ত্রক শক্তি সঙ্গে যুক্ত আছে হলো খাবার। সেক্ষেত্রে আজকে যে ইলিশের কে একটা খাবারকে যুক্ত করে দিয়ে সেটার সঙ্গে জনগোষ্ঠীকে একটা মাতাল একটা অবস্থার ভিতরে, এবং সেটা কিন্তু শুধুমাত্র নাগরিক পরিমণ্ডলেই ঘটছে, ঢাকা শহর বা বিভিন্ন শহরে ঘটছে। কিন্তু গ্রামীণ সংস্কৃতির ভিতরে এই পান্তা ইলিশের ফ্যাশনটা এখনো পৌঁছেছে কিনা আমি জানি না, কারণ আমি দেখিনি। আমি তো এখনো গ্রামে যাই, বিশেষ করে বর্ষপূর্তির সময়ে, বর্ষ বরণের সময়। দর্শক বললেন উপজেলা পর্যন্ত পেয়েছে, তার মানে উপজেলা কম। না, আমি তো একদম উপজেলা নয়, আমি একদম গ্রামে যাচ্ছি। গ্রামে যেখানে উনি অর্ধ পর্যন্ত পেয়েছেন, উনি নিজেও পৃষ্ঠপোষক ছিলেন এই ধরনের কথা বলেছেন। আর আপনি যেটা বললেন যে ইলিশ শেষ হয়ে গেলে পরে আমাদের বর্ষ মানে বাংলার নববর্ষের যে মানে যে ঐতিহ্যিক যে প্রকাশ সেটা থাকবে কিনা, অবশ্যই থাকবে। কারণ ইলিশ দিয়ে তো বাংলার নববর্ষ শুরু হয়নি। বাংলার নববর্ষ শুরুর ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। বিশেষ করে সম্রাট আকবরের কথা বলছিলেন, আকবরের সময় থেকে বঙ্গাব্দ বা বাংলা সনের কথাটার উল্লেখ পায়, কিন্তু বাংলা বর্ষের যে ঋতুভিত্তিক যে চর্চার যে ঐতিহ্য সেটা কিন্তু আকবরের সময় থেকেও আরো প্রায় 400-500 বছর আগে থেকে এটা শুরু হয়েছিল। কিন্তু তখন পর্যন্ত বাংলা সন বা বঙ্গাব্দ এইসব শব্দগুলো আসেনি। কিন্তু সম্রাট আকবর আসার পরে একদম সচেতনভাবে যে উনি খাজনা নেওয়ার জন্য এমন একটা সময় বেছে নিয়েছেন, নিয়মটা করলেন। খাজনা তো আসলে মানুষের সেই রকম সামর্থ্য ছিল না টাকা দিয়ে খাজনা দেবে, ছিল যে ফসলি খাজনা, ফসল দিয়ে খাজনা দেবে। ফসলের মাধ্যমে খাজনা দেওয়ার যখন বিষয়টা আসলো, তখন তারা একটা ঋতুভিত্তিক চক্রটা আবিষ্কার করলো, কোন সময় ফসলের মানে কাটা হয় এবং কোন সময় ফসলটা ঘরে ওঠে, এবং সে সময় ফসল ঘরে থাকলে কৃষকরা খাজনাটা দিতে পারে। তখন এই বৈশাখের জায়গাটা আসলো চৈত্র মাসের শেষে, চৈত্র সংক্রান্তির সময়ে সম্রাট আকবরের যেসব মানে ইয়েরা ছিল, প্রজারা ছিলেন, তারা এই সময় খাজনাটা দিতেন। এবং এর ধারাবাহিকতায় আমরা দেখি গ্রামীণ সংস্কৃতিতে আরেকটা অসাধারণ জিনিস আমরা দেখেছি, আমরা ছোটবেলায় দেখেছি, এখন একটু কমে গেছে, সেটা হলো হালখাতা। সেই হালখাতার সঙ্গেও কিন্তু এই আকবরের যে ফসল উৎপাদন পদ্ধতির যে সম্পর্ক, কারণ গ্রামের মানুষের সেই অর্থনৈতিক অবস্থা তখন ছিল না, হালখাতাটা গ্রামেই সবচেয়ে বেশি সচল হচ্ছে। এখন হয়তো ব্যবসায়ীরা, আমি আজকে একটা নিউজ দেখছিলাম এর জন্য, সেটা আপনার ওই ইয়াতে খাতুনগঞ্জে আছে,
হ্যাঁ, অনেক জায়গায় আছে, চট্টগ্রামের এখনো বড় আছে। করে আছে এবং পুরন ঢাকার ইয়াতেগুলোতে কিন্তু এখনো এখন হালখাতা কেন সাংঘাতিকভাবে আছে। হালখাতা কেন প্রচলন হলো? হালখাতা প্রচলনের কারণে কিন্তু মানুষের যে নগদ অর্থ তখন ছিল না। সারা বছর মানুষ দোকান থেকে নেয় বা মহাজনের কাছ থেকে খাবার নিয়ে আসে, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে, কিন্তু তারা এই সময়টা ফসল যখন থাকে তখন ফসল বিক্রি করে ওইটাকে পরিশোধ করতে পারে, এবং এটার অসাধারণ একটা সংস্কৃতি কিন্তু অনেক অঞ্চলে এখনো আছে। আজকেও আমি ফোনে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম মানিকগঞ্জ অঞ্চলে, যে তাদের ওখানে হালখাতার একটা সংস্কৃতি আছে। হালখাতা উপলক্ষে যেমন মিষ্টি মুখ করানো, তার সঙ্গে সঙ্গে একটা নতুন খাতা হয়, খাতায় নাম লেখে, লিখে কিছু ইয়ে করে দিয়ে যায়, টাকা দিয়ে যায়। ওই গ্রামে তখন তো মিষ্টি ঠিক এত উৎপাদন ব্যবস্থা ছিল না, তখন জিলেপিটা ওই দোকানদার নিজেই তৈরি করতেন, একটু চাউলের গুঁড়া দিয়ে একটু মিষ্টি একটু নিজেই কিন্তু তৈরি করতেন। আমার এখনো স্পষ্ট মনে আছে আমাদের গ্রামে যেসব ব্যবসায়ীরা ছিলেন, এবং আমরা বছরের এই সময়টা অপেক্ষা করতাম যে ওই হালখাতায় অন্তত টাকাটা দিব মিষ্টিটা পাবো, এবং হ্যাঁ। মিষ্টিটা নিয়ে মিষ্টিটা বাড়ি পাবো। আসবে এবং সবাই মিলে ভাগ করে খাবো, সেটা আছে এখনো। যেমন মানিকগঞ্জ অঞ্চলে হালখাতাতে কিন্তু লাঠি খেলা হয়, বহুরূপী নামে এক ধরনের অনেক মেলা, এই হালকা ইয়া থেকে কিন্তু মেলার প্রচলনটাও কিন্তু আমাদের এই নববর্ষের এই জায়গা থেকে কিন্তু এবং পরিষ্কার শুধুমাত্র হয়ে এই আসে। বৈশাখের 1 তারিখে কিন্তু এটা হচ্ছে না, পুরো বৈশাখ পুরো মাস বৈশাখ জুড়েই কিন্তু হালখাতার মানে ঐতিহ্যটা অনেক অঞ্চলেই এখনো আছে। তো এটা আমাদের মানে একটা ঐতিহ্যিক পরিচয়। এখন যেহেতু অর্থনৈতিক অবকাঠামো আমাদের অনেক উন্নত হয়েছে, এখন মানুষ নগদ টাকা দিয়ে কিনতে পারে, তো কিন্তু এটার সঙ্গে ওই সময়ের অর্থনৈতিক অবকাঠামো, ওই সময়ের ঋতুভিত্তিক ফসল উৎপাদনের সম্পর্ক ছিল, সেটার একটা সাংস্কৃতিক ঐতিহ্যের একটা ইতিহাসকে আমরা ওই সময় পাই। কিন্তু ওই সময়টা যেভাবে বদল হয়েছে, এখনকার ঐতিহ্যেরও বদল হচ্ছে আর কি। মানে এই ঐতিহ্যের ফসল হিসেবে আপনি কি তাহলে কি, আমি মোহাম্মদ ভাই এটা কি বলবো যে এখন তাহলে উনি যেমন বললেন যে কেন হঠাৎ করে এটা যে ইলিশ কেন আপনি খাবেন এই ধরনের কথা বলা হচ্ছে, কেন খাবেন না? মানে কেন খাচ্ছেন, মানে মনে হচ্ছে যে কেন খাচ্ছেন, মানে যে ইয়ের জন্য কেন এটা এই সময় থেকে বিরত না থাকা, মানে এই ধরনের মানে এই কথাগুলো প্রশ্নটা এই কেন আমরা প্রশ্নটা এখন তুলছি? যখন উনি বলেছেন যে আসলে কোন সময় শুরু হলো বা কারা প্রবর্তন করলেন, এই কথাটা কিন্তু বলেছেন। তো আমি যতটুকু জেনেছি যে 83 দিকে বা 83, 84 এই সময়টাতে কয়েকজন উৎসাহী হয়ে তখন একটা নতুনত্ব আনার জন্য এই পদ্ধতিটা শুরু করেছিলেন, যে আমরা যাব ওখানে গিয়ে একসাথে থাকবো, একটু বাঙালি স্টাইলে কিছু পান্তা এবং ইলিশের সাথে, এই নতুন কনসেপ্ট একটা আড্ডার মধ্য থেকে কিন্তু শুরু হয়েছিল। এবং তখন আরেকটা ব্যাপার হয়েছিল যে দু একজন বেকার যুবককেও কিন্তু কর্মসংস্থানের একটা সুযোগ করার জন্য তারা বলেছিলেন যে তোমরাও এটা আয়োজন করো, তাহলে এটা দিয়ে তোমরা কিছু আয় রোজগার করতে পারবে। এই কিন্তু শুরু, এটার সাথে ওই অর্থে কিন্তু আমাদের সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। কিন্তু বিষয়টা যখন এটা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং এটার মধ্যে বাণিজ্যকরণটা হয়ে গেল, এটা কিন্তু বিশাল আকার ধারণ করেছে, যার ফলে এখন আমরা এসে দেখছি যে এটা যদি চলতে থাকে আমরা কিন্তু সামনে আরো বড় বিপদের মধ্যে পড়ে যাব। যেটা হচ্ছে জাটকা যদি আমরা সব শেষ করে ফেলি, কারণ এখন বড় ইলিশ নেই, এখন যদি আমরা 70% জাটকাই মেরে ফেলি, তাহলে ভবিষ্যতে আমরা কি খাবো? যখন ইলিশের সিজন আসবে তখন কিন্তু আমরা ইলিশটা আর পাবো না। তখন এটা সেই লাঞ্চন গল্প আমরা কলেজ লাইফে সবাই পড়েছি, সেখানে স্যামন মাছের কথা বলা হয়েছে। স্যামন এবং ইলিশের মধ্যে কিন্তু মিল আছে। স্যামনও ঠিক সমুদ্র থেকে নদীতে এসে কিন্তু ডিম পাড়ে, এবং এটা যত ভেতরে থাকে, অর্থাৎ নদীর যত ভেতরে যায় তত বেশি মিষ্টি হয়। ইলিশ মাছও তাই। এখন আমরা কি কিছুদিন পর এমন গল্প পড়বো যে হোটেলে গিয়ে সবচেয়ে দামি মাছটা থাকবে ইলিশ মাছ, যেটা কেউই খেতে পারে না এবং যেটা টাকা না দিতে পারলে হাতের ঘড়ি রেখে আসতে হয়? এখন ইলিশটাকে নিয়ে কি আমরা ওই ধরনের গল্পের দিকে চলে যাব, নাকি বেহেশতের খাবার হিসেবে দেখব? এই ব্যাপারটা আসলে ঘটে যাচ্ছে আমাদের এই সার্বিক পরিস্থিতির কারণে। তো সে কারণে আমরা যদি কিছুটা সচেতন হই, আমরা যদি কিছুটা সবার জন্য চিন্তা করি, সব মানুষের জন্য চিন্তা করি, যেহেতু আমরা বলছি উৎসব সবার, কিন্তু উৎসবের সবার যদি অংশগ্রহণ না থাকে, সবাই যদি ইলিশ খেতে না পারে, সেখান থেকে বিরত থাকলে সেটা তো দোষের কিছু না, সেটা উৎসবেরই একটা অংশ হতে পারে যে যেহেতু সবাই খেতে পারছে না, অতএব আমরাও খাবো না, আমরাও বিরত থাকবো, যখন এটা সময় হবে তখন আমরা খাবো। তো এটার জন্য আসলে মনে হয় না যে এটা আইন করে বন্ধ করা উচিত, এটা একটা সামাজিক আন্দোলন হওয়া উচিত। আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি। আমাদের পয়লা বৈশাখের যে প্রচলন, ছায়ানটের যে অনুষ্ঠান, সেটা কিন্তু একটা ছোট্ট অনুষ্ঠান দিয়েই শুরু হয়েছিল। আজ এটা জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে। সরকার কিন্তু সারা দেশে জাতীয়ভাবে এখন পয়লা বৈশাখ
পালন করছে, সরকারি কর্মকর্তারা এর জন্য নতুন করে বেতনের একটা ভাতা পাচ্ছেন, অর্থাৎ সুযোগ কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ একটা ছোট উদ্যোগ, একটা ভালো উদ্যোগ ছিল বলেই কিন্তু এটা সারা মানে মানুষের মধ্যে মানে বাঙালির সার্বজনীন উৎসব বলতে যেটা বোঝে সর্বধর্মীয় হ্যাঁ। তো এইটাকে আমরা যদি লালন করতে চাই, তাহলে এর আশেপাশে যত যে আবর্জনা যদি আমরা বলি বা যে কোনো যেটা এটার জন্য ক্ষতিকর, এই সার্বজনীন ব্যাপারটার জন্য যে বিষয়গুলি ক্ষতিকর, সেখান থেকে সরে যাওয়াটাই কিন্তু উৎসবে অংশগ্রহণ করার মানসিকতা তৈরি করবে, এবং এর জন্য মিডিয়ার সবচেয়ে বড় ভূমিকা পালন করা উচিত। সেক্ষেত্রে আমি সময় টিভিকে ধন্যবাদ জানাবো যে তারা প্রতিদিন নিউজে এবং নানান ধরনের মতামত কিন্তু এই পক্ষে ক্যাম্পেইন করছে। এটা অত্যন্ত একটা ভালো কাজ। টেলিফোন আছে আপনার সাথে, তারপর আমরা যাচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহ থেকে মামুন বলছি। জি, আমাদের এই নববর্ষের উপলক্ষে যে পান্তা ইলিশ, সেটা এক শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে 5,000 10,000 টাকা দিয়ে একটি ইলিশ ক্রয় করছে, আরেক শ্রেণীর মানুষ এটা দেখতেছে বা শুনতেছে, তাদের মনে একটা কষ্ট জাগে। এই কষ্ট দূর করার জন্য এই পান্তা ইলিশের যে একটা নিয়ম সেটা আইন করে বন্ধ করে দেওয়া যায় কিনা, এরকম আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। মামুন সাহেব, আপনি বলেন, আপনার কি মনে হয় যদি আপনি ইলিশ মাছ না খান তাহলে আপনার নববর্ষ হবে না? হ্যাঁ, হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। 5,000 টাকা দিয়ে একটা ইলিশ মনে করেন। বাজারে বিভিন্ন ধরনের গল্প আমি শুনি যে এক হালির দাম 1 লাখ টাকা উঠে গেছে। আমি জানি না আসলে এটা কতটুকু সত্য। বলেন তাহলে ইলিশের অবস্থা এই জায়গায় কেন যাচ্ছে? আমি যাচ্ছি তার আগে একটা কথা বলতে চাচ্ছি যে এখন আমরা আমাদের আগের ঐতিহ্য কি, আমরা তো একটু শহরে বড় হয়েছি, আমি হয়তো গ্রামে আমি আমার নানা নানুর কাছে শিখেছি, শুনেছি, দাদাদের কাছে দেখেছি। কারণ যখন আমার বাবা আমার নানার বাড়ি বেড়াতে যেত তখন বলতো যে পুকুর থেকে রুই মাছটা ধরে, বড় রুই মাছটা, কাতলা মাছটা ধরে খেত। তো আমাদের রুই মাছই খায়। হ্যাঁ, জামাই ঐতিহ্যের কথা বলেন গ্রামে গিয়ে, তাহলে ওইটাই কিন্তু আমাদের ঐতিহ্য করবেন, একটা রুই মাছ করবেন, যদি ডিমটা থাকে ডিমটা ভেজে দেবেন, মাথাটা চমৎকার ভাবে দেবেন। রুই মাছটা ছিল আমাদের ঐতিহ্য, সেখান থেকে এখন ইলিশে এসেছে। এখন তো রুই মাছটা আমরা যদি এই সময়টা যেহেতু জাটকার সময়, কিংবা এই সময় ইলিশটা খেলে ক্ষতিকর, তো আমরা যদি মাছে ভাতে বাঙালি অনেকে যদি এতে রাগ করে কেন ইলিশ মাছ খাবো না, তো আমি তো বলবো আপনি রুইতে কনভার্ট হন, আপনি রুই খান, আপনি কাতলা খান, এতে কি সুবিধা হবে? এখন ইলিশ মাছের যেই পরিমাণ বাজারে দাম, এত দাম অনেকে কেনার সামর্থ্য নাই, কিন্তু এখন যারা মৎস্য চাষী, তা এখন তো মাছের উৎপাদন অনেক বেড়েছে, এই জন্য চাষিরা বলছে যে মৎস্য খাদ্যের দামও বেশি, বলছে আমরা দাম পাচ্ছি না। তো আমরা যদি রুই কাতলা এই সময়ে আমরা প্রচলন করতে পারি, তাহলে আমি বলতে চাচ্ছি যে ওই যে কিছুটা দাম রুই কাতলার অল্প, অত যাবে না। আর যেহেতু এটা চাষের মাছ, তাহলে প্রচুর পরিমাণ চাষও বেড়ে যাবে, গ্রামে পুকুরে বাড়িতে বাড়িতে পুকুর আছে রুই কাতলা, তাহলে তাইলে গ্রামের মানুষটাও সেই মাছটা পাচ্ছে, শহরের মানুষটাও সেই মাছ পাচ্ছে। হ্যাঁ, আমি বলছি যে মাছ খাবো না এই কথাটা বলে অনেকে বিরাগ বাজানো চায় না। মাছ খাবো, কিন্তু আমরা শুধু আমাদের খাদ্যের এই জায়গার তালিকাটা এখানে একটু চেঞ্জ করে দিতে পারি করে, তাহলে আমার কিন্তু ফার্মার চাষিরাও লাভবান হচ্ছে। যে অনেকে বলছে যে আমি বেশি দাম পাচ্ছি না, ওনারও কিছু দামটা এই সময় কাটতি অনেক, একই সময় ইলিশটাও এখানে রক্ষা পেল। আলটিমেটলি পরের বছর কিন্তু কয়েক গুণ ইলিশ বেড়ে গেল, তখন আরো যারা ইলিশের সাথে জড়িত তাদের জীবিকার জন্য তাদের ইনকামও কয়েক গুণ ওদিকে বেড়ে গেল, এদিকে চাষিরও ইনকাম বেড়ে গেল, তাহলে আলটিমেটলি কিন্তু টোটাল ইনকাম বেড়ে গেল। তো এই জন্য আমরা এখন আমাদেরকে সেইভাবে চিন্তা করতে হবে। আমাদের ঐতিহ্য ছিল রুই, বড় রুই কাতলা, আমরা সেইভাবে যদি চিন্তা করতে পারি আমি মনে করি ভালো। এটাই করা দরকার। এখন আমরা সেভাবেই কেন প্রচারণা চালাচ্ছি না? হ্যাঁ, সামিম বলেন, শেষ পর্যায়ে আছে। মানে যদি আপনি ঐতিহ্যের কথা বলেন, আমি নববর্ষের না, আমি যেটা বলছি, আপনি যদি গ্রামে যান, নদী সংস্কৃতির মূল জায়গা, আমাদের রুটটা তো গ্রাম আসলে দেশের। তো আপনি দেখবেন, আপনি বাসায় গেলে সঙ্গে সঙ্গে দেখা যাবে সবচেয়ে ভালো মাছটা, সবচেয়ে ভালো মাছ বললে যেটা বোঝায় যে রুই মাছ, বাড়িতে যেহেতু পুকুরে সবচেয়ে বেশি, এটা হলো রুই, কাতল না, কিন্তু রুইকে তবে যেমন ডিমটা যদি থাকে তাহলে ডিমটা ভেজে দেওয়া, মাছের মাথাটা হ্যাঁ আপনাকে চমৎকার ভাবে ভেজে দিবে। মানে এই জিনিসগুলো একদম, মানে রুই কিন্তু আমাদের, যদি আপনি গ্রামীণ ইয়েতে বলেন, তাহলে এটা কিন্তু একটা বড় অংশ জুড়ে আছে। আর উনি যে কথাটা বললেন, যদি এটাকে এইভাবে করা যায়, তার মানে আপনি যদি মাছ
মাছ খান, সব মাছই খান, তাহলে যেটা হবে সব মাছই বিক্রি বেশি হবে, একটা মাছের উপরে চাপ পড়বে না, পাশাপাশি ওই মাছটার বংশবৃদ্ধিতে সহায়তা হবে। বলেন। এখন আমাদের যেটা দেখি, আমি ঢাকাতে আমরা চলতে ফিরতে, যে এখন মাছের যে পরিমাণ বৈচিত্র্য ছিল, এখন বাজারে গেলে কিন্তু ওই নাই। বৈচিত্র্য আমরা দেখি না। জি, আমাদের মানে 4-5টা মাছের ভিতরে আমরা ঢাকাবাসীরা সীমাবদ্ধ হয়ে পড়েছি। কিন্তু বাংলাদেশে তো আমার জানা মতে প্রায় মানে 100 থেকে 150 প্রজাতির মাছ আছে, কিন্তু সেই মাছগুলো কেন আসছে না সামনে, তাদের নাম কেন উচ্চারিত হচ্ছে না? সেই নামগুলো উচ্চারিত হলে পরে আমাদের দেশের যেটা আমি প্রথমেও বলছিলাম যে বৈচিত্র্যের যে জায়গাটা, সেটা মানে আসতে পারে। আর একটা জিনিস যেটা হচ্ছিল যে আইন করে বন্ধ করা যায় কিনা, আসলে যেটা সৃষ্টি হয়েছে আইন করে নয়, সেটাকে কি আইন করে বন্ধ করার বৈধতাও আসলে নাই। যেটা যেভাবে সৃষ্টি হয়েছে সেভাবেই সেটা তা কেউ যদি ইলিশ মাছ খায় সমস্যা তো নাই। অবশ্যই অবশ্যই। কিন্তু যদি কেউ 5,000 টাকা দিয়ে যদি দেখতে পায় যে সে এক হালি ইলিশ 30,000 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে বা 20,000 টাকা নিয়ে যাচ্ছে, তখনই কিন্তু প্রশ্নটা উঠছে যে আসলে এই 20,000 টাকা দিয়ে ওই ইলিশ মাছ খাওয়ার কোনো মানে আছে কিনা। না, এটার কোনো মানে নাই। এটা আমাদের দেশে যদি আমরা সম্প্রীতির জায়গা থেকে বর্ষবরণকে ধরে নিই, সেখানে আমাদের সবার ভিতরে একটা সমতার জায়গা তৈরি দরকার। কারণ আমরা জানি যে বৈশাখ উদযাপনটা করছে একই সঙ্গে মুসলিমরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা এবং বৈষ্ণবরা এবং এই দেশের সর্বস্তরের মানুষ। এখন সবাই তো মাছও খায় না। যেমন আপনি যদি আমাদের বাউলদের কাছে যান, তারা তো মাছ খায় না। সেক্ষেত্রে তারা কি বৈশাখ করে না? তারাও তো বৈশাখ করছে। এরকম আরো অনেক গোষ্ঠী আছে যারা মানে মাছ খায় না। আমাদের সুফি সাধকরাও অনেক সম্প্রদায় আছে যারা নিরামিষভোজী। সেক্ষেত্রে বৈশাখের সঙ্গে শুধুমাত্র এই যে মাছকে বা বিভিন্ন ধরনের একে যুক্ত করার তো কোনো অর্থ নাই। বরং আমাদের যদি করতে হয়, আমাদের এমন একটা মানে সংস্কৃতির ভিতরে আসা, খাদ্য অভ্যাসের ভিতরে আসা দরকার, যে খাদ্যটা সবাই গ্রহণ করে। সবাই গ্রহণ কি ধরনের খাবার করে? সামর্থ্য আছে। হ্যাঁ, সামর্থ্য আছে। তাহলেই তো সবকিছু হয়ে যাচ্ছে। আমাদের দেশে বিচিত্র শাকসবজি হচ্ছে, বিচিত্র ধরনের ফসল হচ্ছে, তার ভিতরে কেন আমরা যাচ্ছি না? আমরা শুধু একটা ইলিশের ভিতরে কেন যাচ্ছি? আসুন, ইলিশ থেকে আমরা সরে এর মধ্যে তো ফ্রুটসও চলে আসছে। হ্যাঁ, অবশ্যই ফ্রুটস। এই সময় তো ফলের সব থেকে বৈচিত্র্যের সময়। আমি গ্রামীণ সংস্কৃতির কথা একটু বলতে চাই। বিশেষ করে চৈত্র সংক্রান্তির শেষ দিন আমরা হলো তিতা খাই, এটা গ্রামীণ সংস্কৃতির অংশ। এবং শুরু করি কিন্তু আমরা টক দিয়ে, অর্থাৎ প্রথম আমটা খাওয়া হয় বৈশাখ মাসের প্রথম দিন। সেই জায়গাটাও কিন্তু আমাদের গুরুত্বের সঙ্গে ভেবে দরকার। আমরা দেখেছি উনি তো মানে কৃষিবিদ এবং উনিও চিকিৎসা শাস্ত্রের উপর মোটামুটি ভালো অধ্যয়ন করেছেন লাইফস্টাইলের কারণে। এবং আমরা দেখি যে খাদ্য অভ্যাসের যে জায়গাটা, চিকিৎসকরা যেটা দেখেন যে বছর শুরু এবং শেষ এই দুইটা শুধুমাত্র হিসাব নিকাশের উপরে নির্ভর না, তার সঙ্গে আপনার শরীর তো সব থেকে বড় মূলধন, যাকে নিয়ে আপনি আরেকটা বছর পথ চলবেন। সেই শরীরকে কিভাবে বিশুদ্ধ করে, কোন খাদ্যে, সেটা কিন্তু আমাদের গ্রামীণ সংস্কৃতির লোকজন চর্চা করে। সেক্ষেত্রে ওই যে ইলিশ এবং ভাজা ইলিশ এবং পান্তা খাওয়ার কারণে যে আমার ভিতরে যে অ্যাসিডিটি তৈরি হচ্ছে, আমার শরীরের যে একটা পরিপাকের সমস্যা হচ্ছে, এটা আমিও জানতাম না, পরিপাকের সমস্যা হচ্ছে, সেই জায়গাটা থেকে সরে এসে বরং গ্রামীণ সংস্কৃতিতে যে আসলেই চর্চা হয়, রমনার বটমূল্যে সেটা করুক না। আজকে আরেকটা কথা আমি বলতে চাই, এগুলো সবই কিন্তু নাগরিক ঐতিহ্যের অংশ। যেমন আমরা পান্তা ইলিশের কথা বলছি, বা আমাদের চারুকলার যে মঙ্গল শোভাযাত্রা, এটা বাংলা একাডেমি যেভাবে বই মেলা হয়েছে, এইগুলো সৃষ্টি হয়েছে সেরকম। এগুলোকে ঐতিহ্য আসলে বলা যাবে কিনা সেটা আমার একটা প্রশ্ন আছে। কারণ যেগুলো জন্ম হচ্ছে, একটা সৃষ্টি হচ্ছে 1967 সালে এবং ছায়ানটের মতো একটা সংগঠন তৈরি করতেছে, আর একটা সৃষ্টি হচ্ছে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক এবং ছাত্ররা, সেইটাকে আমরা একদম সাংস্কৃতিক পরিচয়ে মানে দীক্ষা দিচ্ছি কেন, সেটাও কিন্তু এক ধরনের প্রশ্ন আসে। কারণ এই দেশের গ্রামীণ সংস্কৃতির যে গ্রামীণ জনগোষ্ঠী, তাদের যে হাজার বছর ধরে বিচিত্র ধরনের সংস্কৃতি চর্চা করতেছে, বর্ষ বরণ এবং বর্ষ বিদায় কেন্দ্রিক, সেগুলো তো এই আলোচনায় আসছে না, সেগুলো কোথাও আসছে না। সেই খাদ্যাভ্যাসের কথাও কোথাও আসছে না। মানে সেই জায়গা থেকে ইলিশের প্রসঙ্গ বলতে গেলে আমার মনে হয় যে সেই জায়গাগুলো একটু আলোচনায় আসা দরকার, যে আমাদের আসলে বাঙালির বর্ষবরণের খাদ্যাভ্যাস কি, সেগুলো সামনে আসুক। তখন মনে করব যে বরণ উৎসবের প্রকৃত সাফল্য এবং প্রকৃত মর্যাদাটা প্রতিষ্ঠা হবে। আর একটা দাবি আমি করতে চাই এটা সরকারের কাছে, যদিও এটা মানে ইলিশের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু বাংলা বর্ষপূর্তির বরণের সঙ্গে সম্পর্কিত। যেমন আমাদের 21 পদক দেওয়া হয়, স্বাধীনতা পদক দেওয়া হয়, সেটা রাষ্ট্রীয় বিভিন্ন
কর্মকাণ্ডে যারা বিভিন্ন সাহিত্য ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখেন, সেখানে কিন্তু আমাদের লোকশিল্পী বা লোকসংস্কৃতির চর্চাকারীরা খুব একটা ভালোভাবে স্থান পায় না। তাদের জন্য একটা পদকের একটা পয়লা বৈশাখ যদি সরকার থেকে উদ্যোগ নিয়ে এটা শুরু করেন, যে আমরা বাংলাদেশের সাংস্কৃতিক চর্চায় যারা মানে গ্রাম পর্যায়ে যারা চর্চা করে যাচ্ছেন, মানে বছরের পর বছর ধরে সারা জীবন অতিবাহিত করেছেন, তাদেরকে আমরা সম্মান দিব এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে, সেটা সরকারের করা উচিত। যেমন আমাদের ফকির লালন শাহকে আজ আমরা সম্মানিত করতে পারিনি, কোন রাষ্ট্রীয় খেতাব তাকে দেওয়া হয়নি। সেই জায়গা থেকে কি আমরা শুরু করতে পারি না বর্ষপূর্তি? আমাদের সময় শেষ হয়েছে। আপনাকে ধন্যবাদ। এই প্রস্তাবটা চমৎকার একটা প্রস্তাব। আমি মনে করি সরকারে ভাবতেই পারে পয়লা বৈশাখে যদি কোনো মানে আপনাকে আমাদের সাধক শিল্পীরা দেয়, এটা কোনো খারাপ জিনিস না। আপনি যেটা বলেছেন এটা খুবই ভালো জিনিস। আমার মনে হয় সরকার এটা ভেবে দেখবে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।